ওকে, গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ক্লাস আমরা স্টার্ট করব। ম্যাক্সিমাম পার্ট আমাদের সেল চ্যাপ্টারটার বা সেল বায়োলজির ক্লাস 11 বলি আর কিছুটা নিট লেভেলকে কভার করেছি আমরা। সেখানে আমরা মোটামুটি সেল বায়োলজির ম্যাক্সিমাম পার্টকে কভার করে নিয়েছি। কয়েকটা জায়গা একটু বাকি আছে, যে জায়গাটা আমাকে জানতে হবে, কোশ্চেন আসে। তারই মধ্যে একটা পার্ট হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে আজকে আমাদের মেইনলি পড়ব সেন্ট্রোজোমকে। আজকে টপিকস হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম অ্যাকচুয়ালি ফার্স্টে একটা মজার জিনিস দেখো, যে তোমাকে যদি বলা হয় যে সেন্ট্রোজোম কোথায় থাকে, একদম প্রথম কোশ্চেন তোমাকে আমি স্টার্ট করছি এই দিয়ে, যে তোমাকে যদি একটা সিম্পল কোশ্চেন করলো সেন্ট্রোজোম কোথায় থাকে, তো তোমরা এক বাক্যে সবাই অ্যানসার করবে সেন্ট্রোজোম আর প্রেজেন্ট ইন অ্যানিমেল সেল। এটা এক বাক্যে তোমরা সবাই অ্যানসার করবে। তো তোমাকে যদি আমরা কোশ্চেন করি তাহলে কি কোনো প্ল্যান্ট সেলের মধ্যে সেন্ট্রোজোম নেই? তাহলে প্ল্যান্ট কিংডমের মধ্যে কি সেন্ট্রোজোমকে আমরা দেখতেই পাই না? তো তখন তোমরা 2 মিনিট ভাববে যে কি সত্যি কি তাহলে প্ল্যান্ট কিংডমের মধ্যে সেন্ট্রোজোমের কোনো অস্তিত্বই নেই? যা সেন্ট্রোজোম দেখি আমরা অ্যানিমেল সেল, অ্যানিমেল কিংডমের মধ্যে। তো সেই জায়গা থেকে একটা কোশ্চেন তোমাকে টুক করে তুলে দেবে যে অ্যানিমেল সেলে না, প্ল্যান্ট সেলের মধ্যেও আমাদের সেন্ট্রোজোম দেখতে পাওয়া যায়। বাট আমরা প্ল্যান্ট সেল বলতে সবসময় হয় অ্যাঞ্জিওস্পার্মকে ধরে নিই, হয় জিমনোস্পার্মকে ধরে নিই। এইগুলোকে আমরা সবসময় প্ল্যান্ট কিংডমের প্ল্যান্ট সেলের হিসাবে ধরে নিয়েছি। ফলে অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম এদের মধ্যে হয়তো আমরা সেন্ট্রোজোমকে পাবো না। বাট আমরা যদি লোয়ার কোন প্ল্যান্ট কিংডমের লোয়ার কোন স্ট্রাকচারে যাই, অ্যালগিতে যাই, ফাঙ্গিতে যাই, ব্রায়োফাইটাতে যাই, তাহলে যদি আমরা প্ল্যান্ট কিংডমের মধ্যে এর মধ্যে আমি যদি অ্যালগিতে যাই, আমি যদি ফাঙ্গিতে যাই, আমি যদি ব্রায়োফাইটাতে যাই, তাহলে আমরা যদি এই লোয়ার অর্ডার অ্যালগি, ফাঙ্গি এগুলো তো আমরা জানি প্ল্যান্ট কিংডমের মধ্যেই পড়ে, বাট লোয়ার নিম্ন শ্রেণীর প্ল্যান্ট বলে থাকি। প্ল্যান্ট তো আমরা যে সেলগুলো প্ল্যান্ট সেল বলবো আমরা, বাট এদের মধ্যে প্ল্যান্ট সেলগুলোর মধ্যে সেন্ট্রোজোম থাকে। তাহলে তোমাকে কোশ্চেন একটা তোলার একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, যে আমরা সব সময় চেল্লাই যে না সেন্ট্রোজোম শুধুমাত্র অ্যানিমেল সেলে আছে, এই কথাটা ঠিক না। সেন্ট্রোজোম প্ল্যান্ট কিংডমের মধ্যে দেখতে পাই। অ্যালগি শুধুমাত্র এখানে লিখে রাখবে, অ্যালগির মধ্যে রেড অ্যালগিতে আমরা দেখতে পাই না, এক্সেপশন রেড। বাকি যে অ্যালগি গুলো আছে পরে তোমরা পড়বে, যখন প্ল্যান্ট কিংডম পড়তে যাবে বিভিন্ন টাইপের অ্যালগি পাবে, রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি, গ্রিন অ্যালগি পাবে, সেইগুলোতে পাবে। ফাঙ্গিতে পাওয়া যাচ্ছে, ব্রায়োফাইটাতে পাওয়া যাচ্ছে। তার মানে পাওয়া যাচ্ছে না কোথায়? না ব্রায়োফাইটার পরে যে অ্যাডভান্স যে সমস্ত প্ল্যান্ট গুলো রয়েছে, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট। সেই জন্য আমরা বলি দিই সবসময় সেন্ট্রোজোম অ্যাবসেন্ট ইন প্ল্যান্ট সেল, বাট কথাটা ঠিক নাই। ফলে এই জায়গা থেকে একটা কোশ্চেন তোলার চান্স খুবই বেশি। ঠিক আছে, আমি ধরে নিলাম এদের ক্ষেত্রেও সেন্ট্রোজোম আছে, এদের ক্ষেত্রেও সেন্ট্রোজোম আছে। তাহলে তুমি বলো এই সেন্ট্রোজোম নামটা কেন হয়েছে? তাহলে এটা ছিল আমার ফার্স্ট কোশ্চেন, যে কোথায় পাওয়া যায়। এখান থেকে একটা নিটের কোশ্চেন আসতে পারে, তোমাদের এইচএসও আসতে পারে। তো সেকেন্ড একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হবে, ধরে নিলাম না আমার কাছে অ্যানিমেল সেল রয়েছে আর আমি সেই অ্যানিমেল সেলের মধ্যে সেন্ট্রোজোম নাম আছে, সেন্ট্রোজোম বলে একটা সেল অর্গানেলি রয়েছে। তাহলে আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই সেল অর্গানেলের নাম হঠাৎ করে সেন্ট্রোজোম হলো কেন? Why this cell organelle is called the centrosome? এটা একটা ইন্টারেস্টিং বলি আমি আবার এই জায়গাটা তুলছি।
যে এর কারণ সেন্ট্রোজোম কেন, দ্যাট অলসো এমসিকিউ না। এই কারণে দেখো সেন্ট্রোজোম ওয়ার্ডটা তুমি যদি ভাঙো, সেন্ট্রো মানে রিলেটেড কিসের সাথে রিলেটেড না, সেন্টার, আর জোম শব্দের অর্থ তো স্টেবল বডি, এটা তো আগেই বলে দিয়েছি। তাহলে একটা বডি দ্যাট প্রেজেন্ট ইন সেন্টার, তাহলে সেন্ট্রোজোমকে তুমি যদি ভেঙে নাও তাহলে তুমি এইভাবে পাবে যে একটা এমন একটা বডি বা স্ট্রাকচার যেটা সেন্টারে দেখতে পাওয়া যায়, মেইনলি সেন্টারে পাওয়া যায়। তো সেন্টার বলতে যেহেতু সেন্ট্রোজোম প্রেজেন্ট ইন সেল, তাহলে সেলের সেন্টার বলা হয় থাকে। তো একটা সেল তো এরকমও হতে পারে, একটা সেলের শেপ এরকমও হতে পারে, একটা সেলের শেপ এরকমও হতে পারে। তাহলে আমি বললাম তাহলে আমি সেন্টার কোনটাকে ধরবো, তাহলে সেলের তো শেপ অনেক সময় চেঞ্জ হয়। তাহলে আমরা সেন্টার হিসেবে কাকে ধরবো, তাহলে একটা বডি যেটাকে আমরা সেন্টারে আছে ধরে নিই তাকে আমরা সেন্ট্রোজোম বলছি। তো এটা সেন্টারটাকে কোন সেন্টার বা কোন জায়গাটার কথা বলছি আমরা এখানে, যার উপর যে জায়গাটা এটা থাকে বলে একে সেন্ট্রোজোম বলা হয়। তো তখন একটা অ্যান্সার এলো না, এই কারণে এটাকে সেন্টার বলে থাকি কারণ দিস স্ট্রাকচার প্রেজেন্ট ইন জিওমেট্রিক্যাল সেন্টার। আবার একটা লাইন বেরিয়ে গেল। এখানে এই সমস্ত সেন্টারের কথা বলছি না, আমরা একটা ইম্পর্টেন্ট সেন্টারের কথা উল্লেখ করছি। দিস সেন্টার ইজ কল্ড জিওমেট্রিক্যাল সেন্টার বা জিওমেট্রিক সেন্টার। কোন সেন্টারটাকে আমরা জিওমেট্রিক সেন্টার বলবো না, আমরা এখনো চ্যাপ্টারটা যাইনি, তাই হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে না। আমরা যখন সেল ডিভিশন চ্যাপ্টারে যাব তখন দেখবো সেল ডিভিশনের মেটাফেজ বলে একটা ফেজ পাওয়া যায়, আর সেই মেটাফেজে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, যে ইভেন্টটাই এই কারণে ফেজটাকে মেটাফেজ বলা হয় কারণ এই ফেজের মধ্যে সমস্ত ক্রোমোজোম গুলো গিয়ে একটা স্পেশাল জায়গায় ইকুইটোরিয়াল প্লেনে গিয়ে অ্যারেঞ্জ হয়ে যায়। তাহলে তুমি যদি এখান থেকে কেটে দাও এই স্ট্রাকচারটাকে, তাহলে মোটামুটি জিনিসটা কিভাবে না এরকম একটা প্লেন পাবে, মানে একটা পৃথিবীকে যদি আমরা মিডিল দিয়ে কাটি নিরক্ষরেখা বরাবর কেটে দিলে যে স্ট্রাকচারটা পাই আমরা সেম স্ট্রাকচারটা পাবো। তো যে তলটা পেলাম, যে তলের উপরে ক্রোমোজোম গুলোকে সাজানো থাকে, তার মানে একটা ফুটবলকে মিডিল দিয়ে কাটলে যে তলে তুমি কাটছো সেই প্লেনটাকে, এই প্লেনটাকে বলা হয়ে থাকে ইকুইটোরিয়াল প্লেন, বা এই প্লেনটাকে বলা হয়ে থাকে মেটাফেজিক প্লেন অথবা মেটাফেজিক প্লেন। আর এই মেটাফেজিক প্লেন সেই জায়গাটা তৈরি হবে যেটা এই টোটাল সেলটার ঠিক মিডিল পয়েন্টে হয়। তাহলে মেটাফেজিক প্লেন সেলের মধ্যে এমন জায়গায় তৈরি হয় যে পয়েন্টটা টোটাল সেলটার ঠিক মিডিলে হয়, আর সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি জিওমেট্রিক্যাল সেন্টার। তাহলে যদি কোনো জোম বা বডি, একটা ইম্পর্টেন্ট বডি যার এখন আমি নামকরণ করিনি, বাট সেই স্টেবল বডিটা ঠিক মেটাফেজিক প্লেটে মানে ওই সেলটার জিওমেট্রিক্যাল সেন্টারে আছে, তাহলে সেই অর্গানিজমটার নাম ওই জিওমেট্রিক্যাল সেন্টার, মানে এখান থেকে সেন্টার কথাটা আসছে, আর বডি স্টেবল বডি, তাই স্ট্রাকচারটার নাম হয়ে গেছে সেন্ট্রোজোম। তাহলে তোমায় কোশ্চেন করে হুইচ সেল অর্গান ইজ দা ডিটারমাইন দা জিওমেট্রিক্যাল সেন্টার অফ দা সেল, কোন সেল অর্গানিটা কোন একটা সেলের জিওমেট্রিক্যাল সেন্টারকে ডিটারমাইন করতে ব্যবহার করা হয়, তাহলে তোমার आंसर হবে সেন্ট্রোজোম। তাহলে আমি জেনে গেলাম যে সেন্ট্রোজোম কোথায় থাকে, আমি এটাও জানলাম যে কেন এর নাম সেন্ট্রোজোম হয়েছে। ঠিক আছে, এখন তো আমার এটা ইন্টারেস্ট জন্মাবে, তাহলে এরকম একটা স্ট্রাকচার যেটা আমরা সেন্ট্রোজোম জিওমেট্রিক্যাল সেন্টারে রেখেছি, তাহলে এরকম একটা স্ট্রাকচার দেখতে কেমন, এর কাজটাই বা কি, আমার কাছে একটা কৌতূহল জন্মাবে। তো দুজন সায়েন্টিস্ট ছিলেন, সেই দুজন সায়েন্টিস্টের নাম না মনে রাখলেও চলবে, একজনের নাম বেন্ডেন আর একটার নাম বোভেরি। না বোভেরি এই টার্মটা দিয়েছিলেন,
আর একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে বেন্ডেন, যে স্ট্রাকচারটা মোটামুটি বলেছিলেন। তাহলে এই বেন্ডেন আর বোভেরি এই দুজন সায়েন্টিস্ট ছিলেন। একজন বোভেরি মেইনলি টার্মটা দিয়েছিলেন আর বেন্ডেনের স্ট্রাকচারটা বর্ণনা করার চেষ্টা করেছিলেন। তো তারা বারবার সেলের জিওমেট্রিক্যাল সেন্টারকে ফলো করে দেখার চেষ্টা করছিলেন। তাহলে এই যে সেন্ট্রোজোম বলছি, যে স্ট্রাকচারটার কথা বলছি, সেটা কি জিনিস দিয়ে তৈরি। তো তারা যখন এখানে ভালো করে ফোকাস করলো, তারা দেখলো সেন্ট্রোজোম আর কিছু না। যাকে আমরা সেন্ট্রোজোম বলছি সেটা মেইনলি দুটো জিনিস দিয়ে তৈরি। না দুটো টিউব লাইক স্ট্রাকচার রয়েছে, টিউবের মতো স্ট্রাকচার, না যে দুটো টিউবের মতো স্ট্রাকচার একে অপরের ঠিক পারপেন্ডিকুলার রয়েছে, 90 ডিগ্রিতে রয়েছে। তাহলে যখন তারা এই সেন্ট্রোজোমের স্ট্রাকচারটা ভালো করে অবজার্ভ করার চেষ্টা করলো, তারা দেখলো এই সেন্ট্রোজোম মেইনলি তৈরি হয়েছে দুটো এরকম টিউব লাইক হলো পাইপ লাইক স্ট্রাকচার দিয়ে। না যে পাইপ লাইক স্ট্রাকচার দুটো একে অপরের 90 ডিগ্রিতে রয়েছে, তাহলে একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। না শুধু এটাই নয়, না এর চারিপাশে কিছু প্রোটিনেসিয়াস পাউডার লাইক স্ট্রাকচার রয়েছে, যদিও ফ্লুইডটা ক্লিয়ার ফ্লুইড। তাহলে তারা এই স্ট্রাকচারটার নাম দিল সেন্ট্রিওল। তাহলে তারা এই স্ট্রাকচারটার নাম দিল সেন্ট্রিওল। অ্যাকচুয়ালি নামটা কেন আগে বলে দিলাম না, তারা বলে চারিপাশে আরো কিছু মেটেরিয়াল রয়েছে, প্রোটিনেসিয়াস মেটেরিয়াল। তাহলে তারও নাম দিতে হবে। তাহলে যেহেতু এর নামটা যখন আমরা সেন্ট্রিওল দিয়ে দিলাম, তখন বলা হলো এর চারিপাশে যে সমস্ত মেটেরিয়াল পাওয়া যাবে তাদেরকে আমরা বলবো চারিপাশ মানে পেরিফেরি। সেই সমস্ত মেটেরিয়াল গুলোকে বলা হবে পেরিসেন্ট্রিয়াল সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে এই সেন্ট্রিওল ইজ সারাউন্ডেড বাই অ্যামারফাস পেরিসেন্ট্রিওলার সাবস্টেন্স। তার মানে এই সেন্ট্রিওলার চারিপাশে, তাহলে আমরা যদি দুটো ছবিকে একসঙ্গে জুড়ে দিই তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম। না এটা একটা সেন্ট্রিওল, তার সঙ্গে ঠিক পারপেন্ডিকুলারলি আরো একটা সেন্ট্রিওল রয়েছে। আর এই সেন্ট্রিওল দুটোর চারিপাশে কিছু অ্যামারফাস মানে হচ্ছে পাউডারের মতো কিছু প্রোটিন জাতীয় সাবস্টেন্স রয়েছে। তারা মিলিয়ে একটা যে স্ট্রাকচারটা ডেভেলপ করেছে, সেই স্ট্রাকচারটাকে আমরা বললাম পেরিসেন্ট্রিয়াল সাবস্টেন্স। অনেকে বললো যদি আমি পেরিসেন্ট্রিয়াল সাবস্টেন্স গুলোকে জড়ো করে দিই একটা ইমাজিনারি লাইন দিয়ে, তাহলে দেখতে অনেকটা ওভাল শেপেড হয়, স্ফেরিক্যাল শেপেড হয়, স্ফেরিক্যাল থেকে স্ফিয়ার। তাহলে বললো এই জিনিসটাকে আমরা বলতেই পারি সেন্ট্রোস্ফিয়ার। তাহলে অনেকে এই পেরিসেন্ট্রিয়াল যদি সাবস্টেন্সটাকে বলে দিল, নাম দিয়ে দিল সেন্ট্রোস্ফিয়ার। তো যেমন এর নাম সেন্ট্রোস্ফিয়ার হয়ে গেল, অনেকে আবার ঠিক সেরকম বললো সেন্ট্রিওল তো দুটো রয়েছে, তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে একটা নাম দিতে পারি ডিপ্লোজোম। বলে পেরিসেন্ট্রিয়াল সাবস্টেন্সটার নাম যেমন সেন্ট্রোস্ফিয়ার হয়ে গেল, ঠিক সেরকম এরও নাম হয়ে গেল ডিপ্লোজোম। তাহলে তোমায় যদি কখনো কোশ্চেন করে যে সেন্ট্রিওল কি দিয়ে তৈরি, তাহলে থার্ড এমসিকিউ। তাহলে তোমার কাছে একদম ক্লিয়ার হওয়া উচিত ইচ সেন্ট্রোজোম, প্রত্যেকটা সেন্ট্রোজোম তৈরি হয়েছে সেন্ট্রোস্ফিয়ার দিয়ে এবং দুটো সেন্ট্রিওল দিয়ে। অথবা তুমি এভাবে বলতে পারো সেন্ট্রোজোম ইজ ইকুয়াল টু সেন্ট্রোস্ফিয়ার প্লাস ডিপ্লোজোম। তাহলে তোমার যে কোনো ভাবে তোমাকে এমসিকিউ যদি দেয় যে সেন্ট্রোজোম ইজ ইকুয়াল টু কি, তাহলে তোমার অ্যানসার সেন্ট্রোজোম ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারো ডাইরেক্ট ডিপ্লোজোম প্লাস সেন্ট্রোস্ফিয়ার। না ডিপ্লোজোমটাকে তুমি ভেঙে নিতে পারো টু সেন্ট্রিওল। তাহলে আশা করি আমার এই জায়গাটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে।
তাহলে আমি তিনটে জিনিস বললাম এই ফার্স্ট পার্টটাতে, যে সেন্ট্রোজোম কোথায় পাওয়া যায় প্রথম এমসিকিউ এর জন্য। সেকেন্ড পয়েন্ট বললাম হোয়াই দিস ইজ কল্ড সেন্ট্রোজোম, হঠাৎ করে এই স্ট্রাকচারটার নাম সেন্ট্রোজোম দিলাম কেন, ঠিক আছে না। থার্ড বললাম ঠিক আছে, তাহলে যে স্ট্রাকচারটা এরকম একটা জিওমেট্রিক্যাল সেন্টারে থাকে, তাহলে সেই স্ট্রাকচারটা দেখতে কেমন বা কি কাজ করে। তো যখন দেখতে কেমন, দুজন সায়েন্টিস্ট এটা আবিষ্কার করলেন, একজনের নামকরণ করেছিলেন মেনলি বোভেরি, আর একজনের স্ট্রাকচারটা বর্ণনা করার চেষ্টা করলেন। তো যখন স্ট্রাকচারটাকে ভালো করে দেখলাম, আমরা মেনলি এর মধ্যে দুটো জিনিস দেখতে পেলাম। আমরা দুটো টিউব লাইক বা পাইপ লাইক স্ট্রাকচার, যেটা একে অপরের সঙ্গে 90 ডিগ্রি রয়েছে, তো তার এই নাম দিলাম সেন্ট্রিওল অর ডিপ্লোজোম। আর এই পাইপ লাইক বা সেন্ট্রিওলের চারিপাশে কিছু সাবস্টেন্স আছে, যদিও সেটা দেখতে ক্লিয়ার, একদম তরল, একদম ক্লিয়ার ফ্লুইডের মতো, যেটা মেইনলি প্রোটিনেসিয়াস সাবস্টেন্সই মেইনলি থাকে, যেগুলোকে আমরা অ্যামরফাস, অ্যামরফাস মানে পাউডার, মানে প্রোটিন গুলো একদম পাউডার ফর্মে রয়েছে। তো সেই অ্যামরফাস পেরিসেন্ট্রিয়াল সাবস্টেন্স তাকে আমরা বললাম পেরিসেন্ট্রিয়াল সাবস্টেন্স। এখন বললাম আমি যদি সেন্ট্রিওলের চারিপাশে সাবস্টেন্স গুলোকে কল্পনা করে একটা ইমাজিনারি লাইন দিয়ে, তাহলে মোটামুটি দেখা যাবে এটা একটা ওভাল শেপের বা স্ফেরিক্যাল শেপের স্ট্রাকচার। সেই জন্য এই চারিপাশে সাবস্টেন্সটার নাম হয়ে গেল সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওলকে মাঝে রেখে তার চারিপাশে একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার ডেভেলপ হয়েছে, নাম হলো সেন্ট্রোস্ফিয়ার। না যেমন এই নাম আমরা সেন্ট্রোস্ফিয়ার দিলাম, তাহলে অনেকে আবার বলল সেন্ট্রিওল তো দুটো রয়েছে, আমরা কি বলতে পারি না দুটো বডি একসঙ্গে রয়েছে, ডিপ্লো মানে হচ্ছে দুই, বডি মানে স্টেবল বডি, ডিপ্লোজোম। তাহলে সেন্ট্রোজোম আর ডিপ্লোজোম ওয়ার্ড দুটো কিন্তু কাছাকাছি, বাট সেন্ট্রোজোম মানে ডিপ্লোজোম প্লাস সেন্ট্রোস্ফিয়ার, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। তাহলে সেন্ট্রোজোমের সঙ্গে ডিপ্লোজোমের ডিফারেন্স এইটুকু জায়গায় না, ডিপ্লোজোমের সঙ্গে যদি আমরা সেন্ট্রোস্ফিয়ারকে অ্যাড করি তবেই আমরা সেন্ট্রোস্ফিয়ার পাবো, ঠিক আছে। এখন এই যে দুটো পার্ট, সেন্ট্রিওলেরই কি ফাংশন আর এই সেন্ট্রোস্ফিয়ারই কি ফাংশন আমরা জানবো। এখন আমরা কখনো বেশি গুরুত্ব দিই না সেন্ট্রোস্ফিয়ারের ফাংশনের উপর, আমরা সবসময় গুরুত্ব দিয়ে দেখি সেন্ট্রিওলের ফাংশনের উপর। তাহলে আমরা আগে দেখি সেন্ট্রিওলটা কি, কারণ আমরা পড়েছি সেই সেল ডিভিশনের সময় না সেন্ট্রিওলের সংখ্যাও ডবল হয়ে থাকে, একটা সেন্ট্রিওল এই পোলের দিকে যায়, একটা সেন্ট্রিওল ঠিক এই পোলের দিকে যায়। তাহলে নিশ্চয়ই এমন কোন একটা ইম্পর্টেন্ট ফাংশন করে যাতে করে এই সেন্ট্রিওলটাও সংখ্যায় ডবল হতে হয়, ডুপ্লিকেশন হতে হয়। তাহলে আমরা এর ফাংশন জানার আগে আমরা জানবো তাহলে সেন্ট্রিওলটা দেখতে কেমন, কি দিয়ে তৈরি, তবে এর ফাংশনটা আমরা ভালোভাবে জানতে পারবো। তাহলে নেক্সট স্টেপে আমরা এই সেন্ট্রিওলের স্ট্রাকচারটা পড়ব, the structure of the centriole, ঠিক আছে। তাহলে 4 নম্বর পয়েন্টে স্ট্রাকচার অফ সেন্ট্রিওল। দেখো স্ট্রাকচার অফ সেন্ট্রিওলে যাওয়ার আগে সিম্পল এমসিকিউ দুটো আমি একটু আগে বলে দিই, ঠিক আছে না। এখান থেকে দুটো আসে না, সেন্ট্রিওলের স্ট্রাকচারটা কোন টাইপের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়, বহুতবার এমসিকিউ আছে। তাহলে স্ট্রাকচারটা যাওয়ার আগে আমি দুটো এমসিকিউ আগে বলে দিয়ে থাকি, আর তুমি স্ট্রাকচার না পড়লেও যদি তোমাকে এমসিকিউ সলভ করতে বলে তাহলে এই দুটো পয়েন্ট পড়ে গেলেও হয়ে যাবে তোমার না। ফার্স্ট এই স্ট্রাকচারটা সেন্ট্রিওলে যদি আমরা স্ট্রাকচার দেখি, আমরা দেখবো সেন্ট্রিওল তৈরি হয়েছে একটা স্পেশাল টাইপ অফ সাইটোস্কেলিটন দিয়ে। এখন হোয়াট ইজ সাইটোস্কেলিটন এখন আমি পড়াইনি তোমাকে। তো সাইটোস্কেলিটন অনেক কটা টাইপের হয়, তার মধ্যে একটা সাইটোস্কেলিটনের নাম শুধু এই মুহূর্তে জেনে রাখো, দ্যাট ইজ কল্ড টিউবিউলিন, মাইক্রোটিউবিউলিন, ঠিক আছে।
তাহলে তিনটে টাইপের সাইটোস্কেলিটন দেখতে পাই, তার মধ্যে একটা সাইটোস্কেলিটনের নাম মাইক্রোটিউবিউল। এইটুকুটা পার্ট জেনে রাখো, পরে সাইটোস্কেলিটন নিয়ে একটা ছোট্ট ক্লাস নেওয়া হবে, তখন বাকিটুকু জানবে। তো সেই মাইক্রোটিউবিউল একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমাকে এই সেন্ট্রিওল স্ট্রাকচারকে বর্ণনা করে। তাহলে বহুবার এই এমসিকিউতে থাকে যে সেন্ট্রিওলের মধ্যে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মাইক্রোটিউবিউল, তার মধ্যে চারটে অপশন থাকবে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট অপশন থাকবে 9+0 অ্যারেঞ্জ। এখন আমি এই অ্যারেঞ্জমেন্টটা বললাম, তোমাদের ম্যাক্সিমাম জন কেউ বুঝতে পারলে না, বাট ফার্স্ট আমি এটা বলে দিলাম কারণ এটাকে আমি এক্সপ্লেইন করব। ঠিক আছে, আর সেকেন্ড যে এমসিকিউটা আছে না, সেন্ট্রিওল যদি আমরা দেখে স্ট্রাকচারটা একটা স্পেশাল মডেলকে রিপ্রেজেন্ট করে এবং সেই মডেলটাকে বলা হয় থাকে কার্ট হুইল মডেল। মডেল বা অ্যারেঞ্জমেন্ট না, গরুর গাড়ির চাকার মতো দেখতে লাগে না। আমি যদি সেন্ট্রিওল, যদি এটা সেন্ট্রিওল হয়ে থাকে, তাহলে সেন্ট্রিওলকে যদি আমি কেটে দেখি, এখান থেকে কাটলাম ধরো সেন্ট্রিওলকে আমি, তাহলে একে দেখবো যখন সামনে থেকে, তাই এর মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাবো সেটা অনেকটা এরকম গরুর গাড়ির চাকার মতো। সেই জন্য এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় থাকে কার্ট হুইল অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমি দুটো কথা বললাম, দুটো এমসিকিউ বললাম, 9+0 অ্যারেঞ্জমেন্ট, আর সেকেন্ড বললাম দিস মডেল ইজ কল্ড কার্ট হুইল অ্যারেঞ্জমেন্ট বা মডেল। তাহলে এই দুটো কেন বললাম সেটা এক্সপ্লেইন করতে হয়, তাহলে আমাকে সেন্ট্রিওলের স্ট্রাকচারটা একটু ডিটেইলসে ভালো করে বুঝলেই এই দুটো অ্যারেঞ্জমেন্ট, যে দুটো এমসিকিউ আসবে তার অ্যারেঞ্জমেন্ট তুমি পেয়ে যাবে। তাহলে আমি স্ট্রাকচারটা দেখলাম না, সেন্ট্রিওল যদি পাইপের মতো হয়ে থাকে, তাহলে এটা যদি আমরা দুটো সেন্ট্রিওল ধরে থাকি, তাহলে এই দুটো সেন্ট্রিওল, তার মধ্যে যে কোনো একটা সেন্ট্রিওল, ধরো উপরের সেন্ট্রিওলটাকে যদি আমি এভাবে দেখে থাকি, সামনে থেকে তুমি দেখছো, তাহলে যে জিনিসটা দেখতে পাবে আমি সেটাই ছবিতে আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে যদি আমরা এটাকে সেন্ট্রিওল ধরে নিই, একটু বড় করেই করি, তাহলে যদি মোটামুটি একটা সেন্ট্রিওলে ক্রস সেকশন ধরে নি, তাহলে ফার্স্ট যে জিনিসটা দেখতে পাবো, সেন্ট্রিওলের ঠিক সেন্টারে একটা প্রোটিনেসিয়াস স্ট্রাকচার পাওয়া যায়। কতটা রাউন্ড হয়নি, বাট রাউন্ড করার চেষ্টা করেছি আমি। তাহলে প্রায় সেন্টারে, প্রায় কেন্দ্রে একটা প্রোটিনেসিয়াস স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তাহলে প্রথম আমরা একদমের কেন্দ্রে গেলাম, একটা প্রোটিনেসিয়াস স্ট্রাকচার। প্রোটিনেসিয়াস মানে হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। বানানটা দেখে নেবে, প্রোটিনেসিয়াস স্ট্রাকচার থাকে। এই প্রোটিনেসিয়াস স্ট্রাকচারটাকে আমরা সেন্ট্রাল হাব বলে থাকি। ঠিক আছে, এই প্রোটিনেসিয়াস স্ট্রাকচারটা একদম কেন্দ্রে থাকে, তাই এই স্ট্রাকচারটার নাম আমরা বলে থাকি সেন্ট্রাল হাব। তাহলে আমরা এই পয়েন্ট যেটাকে ডিনোট করলাম 1 নম্বর পয়েন্ট দিয়ে, তাহলে দিস ইজ দ্য এমসিকিউ। তোমাকে এরকম তীর দিয়ে জিজ্ঞেস করতে পারে স্ট্রাকচারটার নাম কি, সেন্ট্রাল হাব না কেন। তাহলে এই সেন্ট্রাল হাবটাকে, এটা একদম কেন্দ্রে রয়েছে, এই সেন্ট্রাল হাবটাকে ঘিরে চারিপাশে সেম ডিসটেন্সে, যদি এটা মিডিলে হয়নি, আরেকটু মিডিলে করার চেষ্টা করি, মোটামুটি এই জায়গাটা হচ্ছে মিডিল। তাহলে এই সেন্ট্রাল হাবকে কেন্দ্র করে সেম ডিসটেন্স, এখান থেকে এর যতটা ডিসটেন্স, এখান থেকে এই পার্টের ডিসটেন্স, কারণ রাউন্ড তো, এখান থেকে এই পার্টের ততটা ডিসটেন্স, এখান থেকে এই পার্টের ততটা ডিসটেন্স।
তাহলে এই সেন্ট্রাল হাবকে কেন্দ্র করে প্রায় চারিপাশে 9টা টিউবুলার স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তাহলে এই সেন্ট্রাল হাবকে কেন্দ্র করে 9টা টিউবুলার স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় থাকে পেরিফেরাল ফাইবার স্ট্রাকচার বা টিউবুলিন। তাহলে আমি যদি একে কেন্দ্র করি চারিপাশে 9টা পেরিফেরাল স্ট্রাকচার দেখতে পাই, তাহলে ধরলাম এটা একটা স্ট্রাকচার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, কাছাকাছি হয়ে গেল যদিও। ধরো এখানে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, মোটামুটি ধরো। তাহলে মোটামুটি একটা এরকম একটা স্ট্রাকচার দাঁড়ালো না। এই সেন্ট্রাল হাবকে কেন্দ্র করে এর পেরিফেরিতে 9টা এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় থাকে পেরিফেরাল ফাইবার বা টিউবুলিন। তাহলে একে ঘিরে চারিপাশে এই পেরিফেরাল ফাইব্রিলস বা টিউবুলিন দেখতে পাওয়া যায়। যে এই স্ট্রাকচারগুলোকে বলা হয় থাকে পেরিফেরাল fibrils or tubulins। তাহলে আমরা কি বলতে পারি না, সেন্ট্রালটাকে আমরা যদি একদম কেন্দ্রের স্ট্রাকচারটাকে 0 ধরে থাকি, আর সেই সেন্ট্রালকে ঘিরে সেম ডিসটেন্সে চারিপাশে 9টা পেরিফেরাল ফাইবারস বা টিউবুলিন যদি অ্যারেঞ্জ থাকে, তাহলে কি আমরা এই অ্যারেঞ্জমেন্টটাকে 9+0 অ্যারেঞ্জমেন্ট বলতে পারি না? এই কারণে আমরা এটাকে 9+0 অ্যারেঞ্জমেন্ট বলে থাকি। তাহলে যদি তুমি দেখো, তাহলে এই প্রত্যেকটা এরকম টিউবুলিন রয়েছে। তাহলে মোটামুটি এরকম টিউবুলিন দিয়ে সবগুলোই তৈরি হয়েছে। পুরো আঁকতে পারছি না, আঁকলে আরো জটিল হয়ে যাবে। তাহলে মোটামুটি চিন্তা করে নাও। তাহলে তুমি যদি এটাকে সেন্ট্রিয়াল ধরে নাও, তাহলে সেন্ট্রিয়াল থেকে তুমি দেখছো সেন্ট্রাল, এই জায়গাটা দেখছো সেন্ট্রাল হাব, এবং তাকে ঘিরে চারিপাশে 9টা এরকম টিউবুলিন বা পেরিফেরাল ফাইব্রিল থাকে। তাহলে তোমার কোশ্চেন হতে পারে, তাহলে কি এইগুলো সব ফ্রিতে আছে, এদের মধ্যে কোনো কানেকশন নেই? তো দেখা গেল এই প্রত্যেকটা পেরিফেরাল ফাইব্রিলের সঙ্গে সেন্ট্রাল ফাইব্রিল একটা ইম্পর্টেন্ট কানেকশন রয়েছে। না, সেন্ট্রাল ফাইব্রিল থেকে একটা স্পেশাল স্ট্রাকচার বা রড লাইক স্ট্রাকচার বেরিয়েছে, না যে রড লাইক স্ট্রাকচারটা গিয়ে প্রত্যেকটা পেরিফেরাল ফাইব্রিলের সঙ্গে কানেক্ট হয়েছে। তাহলে আমি যদি এঁকে দেখি, তাহলে এই সেন্ট্রাল হাব থেকে একটা রড লাইক স্ট্রাকচার যদি এই পেরিফেরাল ফাইব্রিলের সঙ্গে কানেক্ট হয়, তাহলে ঠিক এরকম প্রায় 9টা পেরিফেরাল স্ট্রাকচার, যেটা প্রত্যেকটা পেরিফেরাল ফাইব্রিল বা টিউবুলিনের সঙ্গে কানেক্ট করেছে। তাহলে এটা দেখতে অনেকটা সেই সাইকেলের চাকার মতো, যেগুলোকে আমরা স্পোক বলে থাকি। তাহলে দেখতে অনেকটা এরকম স্পোকের মতো। তাহলে যে স্পোকটা একদম সেন্ট্রাল হাব থেকে চারিপাশে রেডিয়েট করেছে, আমরা বলে থাকি সূর্যের চারিপাশে যে ছটাটা বের হয় তাকে আমরা যেমন রেডিয়েশন বলে থাকি। তাহলে এই স্পোক লাইক স্ট্রাকচার গুলো, যেগুলো এই সেন্ট্রাল হাব থেকে প্রত্যেকটা টিউবুলিনের সাথে রেডিয়েট করেছে, জুড়ে গেছে, তাহলে আমরা কি বলতে পারি স্পোক লাইক স্ট্রাকচার গুলো রেডিয়েট হয়েছে, তাই এর নাম দেওয়া হয়ে থাকে রেডিয়াল স্পোক। তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেকটা টিউবুলিন আবার সেন্ট্রালের সাথে কানেক্ট হয়েছে বাই স্ট্রাকচার, যদিও সেটা প্রোটিনের স্ট্রাকচার, এবং সেই স্ট্রাকচারটা স্পোকের মতো দেখতে, যেটা সেন্ট্রাল হাব থেকে বের নাম দিয়েছিলাম আমরা রেডিয়াল স্পোক। এখন
তখন জিজ্ঞেস করা হলো তাহলে তুমি আমাকে বলে দিলে যে সেন্ট্রাল হাবের সঙ্গে প্রত্যেকটা পেরিসেন্ট্রিওলার ফাইব্রিল বা পেরিফেরাল ফাইব্রিল বা টিউবিলিন অ্যাটাচড আছে। বাট আর একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় তাহলে এই প্রত্যেকটা টিউবিলিন কি ফ্রি আছে, একে অপরের সঙ্গে এদের মধ্যে কি কোনো কানেকশন নাই না? যখন আমরা কানেকশন দেখতে গেলাম আমরা দেখলাম প্রত্যেকটা পেরিফেরাল ফাইব্রিল আবার তিনটে ছোট ছোট স্ট্রাকচার দিয়ে তৈরি হয়েছে না, একটা ফুল সার্কেল আর সেই ফুল সার্কেলকে ঘিরে দুটো প্রায় সেমি সার্কেল স্ট্রাকচার নিয়ে তৈরি হয়েছে না, যেটা ফুল সার্কেলটাকে আমরা এ দিয়ে ডিনোট করলে বাকি দুটোকে আমরা বি এবং সি দিয়ে ডিনোট করে থাকি। তাহলে যেটা ফুল সার্কেলটাকে আমরা যদি এ দিয়ে ডিনোট করি বাকি দুটোকে আমরা বি এবং সি দিয়ে ডিনোট করি। তাহলে এই তিনটে স্ট্রাকচার, এই তিনটে টিউবিলকে একসঙ্গে আমরা বলে থাকি ট্রিপলেট। অল আর মাইক্রোটিউবিল। তাহলে টোটালটা একটা মাইক্রোটিউবিলের মতো স্ট্রাকচার। সেই মাইক্রোটিউবিল তৈরি হয়েছে 9টা মাইক্রোটিউবিলের স্ট্রাকচার দিয়ে। প্রত্যেকটা মাইক্রোটিউবিল আবার এরকম ছোট ছোট সাব ইউনিট দিয়ে মাইক্রোটিউবিল দিয়ে তৈরি হয়েছে। এরা আবার কতগুলো করে মাইক্রোটিউবিল দিয়ে তৈরি হয়েছে, বাট এরা না প্রত্যেকটা ওয়ান টাইপ অফ মাইক্রোটিউবিল। টোটাল সেটা আমরা মাইক্রোটিউবিলের অ্যারেঞ্জমেন্ট বলে থাকি। তাহলে এই প্রত্যেকটা আমরা যাকে টিউবিলিন বলছি, টিউবিলিন গুলো অ্যাকচুয়ালি তৈরি হয়েছে তিনটে করে মাইক্রোটিউবিল বা ট্রিপলেট দিয়ে। তাহলে এটা যদি আমি একটা যদি ফুল ধরে নিই তাহলে আরেকটা দুটো সেমি বলবো, তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এরকম প্রত্যেকটার মাথায় আছে এ, বি এবং সি। তাহলে প্রত্যেকটার মধ্যেই রয়েছে এ, বি, সি, এ, বি, সি, এ, বি, সি, এ, বি, সি, এ, বি, সি। তার মানে যেটাকে আমরা পেরিফেরাল ফাইব্রিল বলছিলাম, ইচ টিউবিলিন ইজ ফর্ম বাই 3 মাইক্রোটিউবুলার স্ট্রাকচার, যে মাইক্রোটিউবিল গুলোকে আমরা ট্রিপলেট বলে থাকি। এখন এই মাইক্রোটিউবিল গুলো বা কতগুলো ছোট ছোট টিউবিলিন প্রোটিন দিয়ে তৈরি হয়, সেইগুলো অ্যাকচুয়ালি না জানলেও চলবে তোমাদের, ঠিক আছে না? এটা আপাতত কোনটা 13টা কোনটা 10টা এই সংখ্যাটা দেখবে, পরে তোমরা জানতে পারবে। এটা তৈরি হয়ে যাবে ছোট ছোট কতগুলো টিউবিলিন প্রোটিন দিয়ে, যেটা 13টা। এটা তৈরি হয়েছে 10টা, এটা তৈরি হয়েছে 10টা। এটা না জানলেও চলবে, কোনোদিন নিতে আসবে না। বাট তোমাকে ট্রিপলেটটা জানতে হবে। প্রত্যেকটা টিউবিলিন তৈরি হয়েছে তিনটে ট্রিপলেট দিয়ে, মানে তিনটে মাইক্রোটিউবুলার ট্রিপলেট। তাহলে এরকম কতগুলো ট্রিপলেট আছে? 9 ট্রিপলেট আছে, মানে 9টা টিউবিলিন 9টা ট্রিপলেট। তাহলে যখন তুমি ট্রিপলেট স্ট্রাকচার জেনে গেলে এগুলো, এবার তোমাকে দেখতে পাবে এতক্ষণ যে কানেকশনটা তোমরা দেখতে পাচ্ছিলে না, এখন সেই কানেকশনটা খুব ভালো করে দেখতে পাবে। প্রত্যেকটা ট্রিপলেটের একটা এম ইউনিটের সাথে অপর ট্রিপলেটের নেক্সট ট্রিপলেটের সি ইউনিটের একটা কানেকশন রয়েছে। তাহলে এই ট্রিপলেটের এ ইউনিটের সাথে অপর ট্রিপলেটের সবচেয়ে অ্যাবভ সি ইউনিটের কানেকশন আছে। এই ট্রিপলেটের এ এর সঙ্গে পরের ট্রিপলেটের সি এর কানেকশন আছে। তাহলে এ এবং সি একটা কানেকশন আছে। তাহলে প্রত্যেকটা ট্রিপলেট আর একটা নেক্সট ট্রিপলেটের সঙ্গে একটা স্পেশাল কানেকশন দিয়ে জুড়ে থাকে, and this connection is called A এবং C ট্রিপলেট কানেক্ট করে বলে এই কানেকশনটাকে আমরা বলে থাকি AC কানেকশন। কারণ আমি শুধু স্ট্রাকচার নয়, আমরা প্রত্যেকটা স্ট্রাকচার কি কি স্ট্রাকচার আছে এবং সেই স্ট্রাকচার গুলোর মধ্যে কি কানেকশন আছে, এবং যখন আমি টোটাল কানেকশনটা হয়ে গেল, এটা আমরা দেখতে পেলাম সত্যি একটা চাকার মতো লাগছে, একটা গরুর গাড়ির চাকার মতো স্ট্রাকচার তৈরি হয়েছে, যার সেন্ট্রাল একটা হাব রয়েছে এবং তাকে ঘিরে 9টা টিউবিলিন রয়েছে এবং ইচ টিউবিলিন ট্রিপলেট স্ট্রাকচার দিয়ে তৈরি হয়েছে। তাই এই মডেলটাকে কাট হুইল মডেলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে, তাই এই মডেলটাকে বলা হয়ে থাকে কাট হুইল মডেল। এবং এর মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাই, সেন্ট্রালে একটাই মাত্র সেন্ট্রাল হাব যাকে আমরা জিরো বলেছি, এবং তাকে ঘিরে আছে 9টা এরকম মাইক্রোটিউবুলার স্ট্রাকচার। তাই এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলে থাকি 9+0 অ্যারেঞ্জমেন্ট।
তাহলে আমরা এটুকু জানলাম সেন্ট্রাল হাব প্রত্যেকটা ট্রিপলেটের সঙ্গে কানেকশন থাকে বাই এ স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড দা রেডিয়াল স্পোক, এবং প্রত্যেকটা ট্রিপলেট তার পাশের ট্রিপলেটের সঙ্গে কানেকশন থাকে যে স্পেশাল কানেকশন দিয়ে, দিস কানেকশন ইজ কল্ড দা এসি কানেকশন। এখন এই কানেকশন গুলো তোমাকে জানতে হবে, কারণ এর পরেও আমরা একটা স্ট্রাকচারে যাব সিলিয়া এবং ফ্লাজেলা, সেখানে এই কানেকশন গুলো একটু ডিফারেন্স পাবো। তাহলে মোটামুটি জেনে গেলাম যে একটা সেন্ট্রিওল, তার মধ্যে দুটো কোশ্চেন থাকে, একটা হচ্ছে 9+0 অ্যারেঞ্জমেন্ট বলে থাকে স্ট্রাকচারে, আর সেকেন্ড কেন একে কাট হুইল অ্যারেঞ্জমেন্ট বলি বা মডেল বলি, সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা জানলাম যে তোমরা এই জায়গাটা না পড়লেও পড়তে পারো, প্রত্যেকটা মাইক্রোটিবিল 9টা করে, প্রায় 13টা করে প্রোটোফিলামেন্ট দিয়ে তৈরি, তাহলে একটা 13টা, বাকিগুলো 10টা করে। তাহলে প্রথম এ যে সাব ইউনিটটা রয়েছে সেটা তৈরি হয়েছে 13টা প্রোটোফিলামেন্ট দিয়ে। তার মানে যদি আমি এটাকে বড় করে দেখি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এটা এই এর ইউনিটটা, এ মাইক্রোটিবিলটা প্রায় 13টা প্রোটোফিলামেন্ট দিয়ে তৈরি। তাহলে এর গায়ে বি যে ইউনিটটা রয়েছে ট্রিপলেট, সেটা হবে 10টা প্রোটোফিলামেন্ট দিয়ে তৈরি। এরপরে যে সি ইউনিটটা রয়েছে সেটাও প্রায় 10টা প্রোটোফিলামেন্ট দিয়ে তৈরি। তাহলে এই জায়গাটা অনেক বাংলা বইগুলোতে লেখা আছে, বাট এনসিইআরটি তে এগুলো অতটা উল্লেখ নেই, ফলে তোমরা এই জায়গাটা নাও পড়তে পারো, আসে না পরীক্ষাতে। বাট তোমাকে যদি কখনো সেন্ট্রিওলের স্ট্রাকচার দিয়ে থাকে, তাহলে তোমাকে এই প্রত্যেকটা কথাই লিখতে হবে, যে সেন্ট্রিওলের 9+0 অ্যারেঞ্জমেন্ট তোমাকে এক্সপ্লেইন করতে হবে, তোমাকে কাট হুইল অ্যারেঞ্জমেন্ট বা মডেল তোমাকে এক্সপ্লেইন করতে হবে। তাহলে এখন তোমার কাছে একটা জিনিস আছে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য সেন্ট্রিওল, সেন্ট্রিওলের কি ফাংশন আছে, একটা সেন্ট্রিওল কি কাজ করে থাকে। তাহলে আমরা তো মোটামুটি একটু জেনেছি যে সেন্ট্রিওল কি করে থাকে না। এই জায়গাটা যদি আমরা মুছে নিই, তাহলে সেন্ট্রিওলের কি ফাংশন স্ট্রাকচার যখন জেনে গেলাম, তাহলে আমাদের লাস্ট একটুখানি জায়গা পড়ে রয়েছে যে সেন্ট্রিওল কি ফাংশন করে থাকে। না সেন্ট্রিওলের ফাংশন যদি বলে থাকি, তাহলে এক বাক্যে আমরা সেন্ট্রিওলকে দুটো ভাগে ভাগ করে থাকি। না যে ফাংশনটা আমরা সবাই জানি, যে সেন্ট্রিওলটা ডিউরিং সেল ডিভিশন, যখনই সেল ডিভিশন হবে তখন এই সেন্ট্রিওলটা কি তৈরি করে, দুই পোলের দিকে ডিভিশন হয়। ফার্স্টে মিডিলে ছিল প্রায় নিউক্লিয়াস জিওমেট্রিক্যাল সেন্টার, এখন নিউক্লিয়াসের আশেপাশে থাকে, এখন সেই সেন্ট্রিওলটা ডবল হয়ে গেছে সেল ডিভিশনের সময়, এবং সেটা দুটো পোলের দিকে চলে গেছে, এবং যাওয়ার পরে এই সেন্ট্রিওল কিছু মাইক্রোটিবিল তৈরি করে, যে মাইক্রোটিবিল দিয়ে অ্যাকচুয়ালি ক্রোমোজোম গুলোকে ধরে রাখে। তাহলে অ্যাকচুয়ালি সেল ডিভিশনের সময় সেলের যে ক্রোমোজোমাল ডিভিশন হয়, ক্রোমোজোমটাকে ভাগ করতে হয়, সেই ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্টের জন্য যে মাইক্রোটিবিল গুলো তৈরি হয়, সেই মাইক্রোটিবিল গুলো অ্যাকচুয়ালি সেন্ট্রিওলই তৈরি করে। তাহলে অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্টলি এর অ্যাকশন বলতে আমরা সবাই জানি সেন্ট্রিওল হেল্প ইন সেল ডিভিশন, এই ফাংশনটার উপর আমরা সবাই ফোকাস করে থাকি। তো সেকেন্ড আমাকে একটা জিনিস জিজ্ঞেস করা হয়ে থাকে যে এটা ছাড়া কি সেন্ট্রিওলের কোনো ফাংশন নেই, না তখন দেখা গেল না এই সেন্ট্রিওলও কখনো কখনো মডিফাই করে থাকে, পরের ক্লাসে পড়ব, মডিফাই করে থাকে, এবং সেই মডিফাই সেন্ট্রিওলটা একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি করে, তার নাম বেসাল বডি। আর এই বেসাল বডিটাই পরবর্তীকালে আর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার তৈরি করে, সিলিয়া এন্ড ফ্লাজেলা। সিলিয়া এবং ফ্লাজেলা, যেটা কিছু কিছু সেলের ক্ষেত্রে মুভমেন্টে হেল্প করে থাকে। তাহলে এইটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। তাহলে মডিফিকেশন অফ সেন্ট্রিওল নেক্সট ক্লাস, যে মডিফিকেশনটাই অ্যাকচুয়ালি সেন্ট্রিওলটা পরের কয়েকটা ক্লাসের পরে আমরা পড়ব, যে বেসাল বডিতে মডিফাই করে, আর সেই বেসাল বডি অ্যাকচুয়ালি সিলিয়া এবং ফ্লাজেলাতে কনভার্ট হয়, আর সেই সিলিয়া ফ্লাজেলা ওই স্পেশাল সেলটাকে বা স্ট্রাকচারটাকে মুভমেন্টে হেল্প করে। এইটা ছাড়াও এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। আরেকটা কোশ্চেন তোমাদের চলে আসে, তো সেল ডিভিশন যখন বলছি, সেল ডিভিশন তো আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও দেখতে পাই, সেল ডিভিশন তো আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রেও দেখতে পাই। তাহলে সেল ডিভিশন কি শুধুমাত্র আমরা অ্যানিমাল সেলে দেখতে পাই, আমরা কি প্ল্যান্ট সেলে পাই না? হ্যাঁ, প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও সেল ডিভিশন দেখতে পাই। তো
তাহলে আমরা বুঝে নিলাম যে অ্যানিমাল সেলে সেল ডিভিশনে সেন্ট্রিওল তো হেল্প করে দিচ্ছে আমাকে, মাইক্রোটিবিউল তৈরি করছে, ক্রোমোজোম গুলোকে দুই পোলের দিকে নিয়ে যেতে হেল্প করে দিচ্ছে। বাট কোশ্চেনটা হচ্ছে যদি অ্যাডভান্স অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্মে সেন্ট্রিওলই না থাকে তাহলে এদের ক্ষেত্রে কে মাইক্রোটিবিউল তৈরি করছে? তাহলে সেকেন্ড আমার কাছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে, তাহলে যদি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেন্ট্রিওলই না থাকে, অ্যাডভান্স প্ল্যান্ট সেল অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মের ক্ষেত্রে সেন্ট্রিওল নেই, তাহলে কি সেল ডিভিশন হয় না? প্ল্যান্ট সেলেরও সেল ডিভিশন হয়, প্ল্যান্ট সেলেরও মাইক্রোটিবিউল তৈরি হয়, প্ল্যান্ট সেলেরও ক্রোমোজোম দুই পোলের দিকে যায়। তাহলে সেন্ট্রিওল না থাকলে তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই মাইক্রোটিবিউল গুলো কে তৈরি করছে? তাহলে সেন্ট্রিওলের ফাংশনটাকে রিপ্লেস করছে। তাহলে এই অ্যানসারটা আমাকে আমরা জানবো না, এই অ্যানসারটা জানতে গিয়ে আমাকে একটু সেন্ট্রিওলের অরিজিন সম্পর্কে জানতে হবে। এই অ্যানসারটা দিতে গিয়ে আমরা অরিজিন অফ সেন্ট্রিওল একটু পড়ব, কিভাবে একটা সেন্ট্রিওল তৈরি হয়েছে। এই দুটো আমরা কয়েকটা ক্লাসের মধ্যে পড়ব না। ফাংশন যখন দেখতে গেলাম না, আমরা সবাই জানি সেন্ট্রিওল সেল ডিভিশনে হেল্প করে থাকে এবং সেটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, তার মানে কি অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেল ডিভিশন হয় না? হয়। তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেই সেল ডিভিশন সেই মাইক্রোটিবিউল তৈরি করে কি করে, তার অ্যানসার খুঁজতে গিয়ে আমাকে একটু অরিজিন অফ সেন্ট্রিওল জানতে হবে। আর একটা অ্যানসার দেখলাম না, সেল ডিভিশন ছাড়াও সেন্ট্রিওল কখনো কখনো মডিফাই হয়, মডিফাই একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার তৈরি করে যার নাম বেসাল বডি। আর সেই বেসাল বডি সিলিয়া এবং ফ্লাজেলার মধ্যে কনভার্ট হয়ে যায়। আর সেই সিলিয়া ফ্লাজেলা সমস্ত সেলের থাকে না, কিছু স্পেশাল সেলের মধ্যে থাকে। আর সেই সমস্ত সেলের মধ্যে অ্যাকচুয়ালি বিভিন্ন ফাংশন করে থাকে, বিভিন্ন প্রোটেক্টিভ ফাংশন করে থাকে, মুভমেন্টে হেল্প করে থাকে। তাহলে সেটাও ইনডাইরেক্টলি সেন্ট্রিওলের ফাংশন হচ্ছে। তাহলে সিলিয়া ফ্লাজেলা যে ফাংশনটা করছে ওই যে সেন্ট্রিওলের মডিফিকেশন হয়ে থাকে, তাহলে সেটাও অ্যাকচুয়ালি সিলিয়া সেন্ট্রিওলের ফাংশনের মধ্যে পড়ছে, যদিও সেটা ডাইরেক্ট না। তাহলে এই দুটো অ্যানসার তোমরা একটু খুঁজে রাখবে যে কিভাবে মডিফাই হয়। বেসাল বডিকে কেন সেন্ট্রিওলের মডিফিকেশন বলছি, বাট বেসাল বডিকে কেন সেন্ট্রিওল না বলে শুধু এর মডিফিকেশন বলছি, এই অ্যানসারটা জেনে রাখবে। মানে বেসাল বডি থেকে কিভাবে সিলিয়া ফ্লাজেলা তৈরি হয় এটার অ্যানসার তোমরা পড়ে রাখবে। আর এটাও পড়ে রাখবে তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেন্ট্রিওল যদি না থাকে তাহলে কে মাইক্রোটিবিউল তৈরি করে, তার মানে সেন্ট্রিওল কিভাবে অরিজিন হয় তারও 2-4 লাইন তোমরা একটু পড়ে রাখো। নেক্সট ক্লাসে আমরা এগুলো ক্লিয়ার করব। ওকে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়ব। বাই।